আইফাকের প্রোটোমিটিক্স কি সবাই বাসায় পড়ছেন? সবাই শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। বাসায় আইফাকের প্রোটোমিটিক্স এর যেটা গাইডলাইন ছিল সেটা পড়ছেন? আজকে ক্লাসের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। স্যার মানে গো থ্রু করছি, ওইভাবে মেমোরাইজ তো করা যায় না, অনেক বড় কিছু তো। ওটাই অনেক লাগবে। তার পরবর্তী কিছু পয়েন্ট ছিল মেমোরাইজ করা, সেটা হচ্ছে এক্সাম্পলগুলো দেখছেন? জি স্যার, সেফগার্ডের কিছু এক্সাম্পলস ছিল। এক্সাম্পলগুলো দেখছেন? একটু সময় বেশি দিতে হবে, হ্যাঁ, কারণ এটা সম্পূর্ণ নতুন, দুইটা চ্যাপ্টার ফুললি নতুন, তো এটা বারবার করতে হবে। আসলে স্যার প্রবলেমটা কি, মানে অনেকগুলো সাবজেক্ট তো একই সাথে মানে গুছায় উঠতে একটু টাইম লাগতেছে। আমরা কালকের মধ্যে একটা ছোট গ্রুপ স্টাডি সেশন করেছিলাম, তো সবকিছু জাস্ট এখন সাজানো হয়েছে, গুছানো হয়েছে। ইনশাআল্লাহ পড়াটাও স্টার্ট হয়ে যাবে আর কি। সবগুলা বলতে কি সব সাবজেক্ট একসাথে, মানে মোটামুটি অন্যান্য সাবজেক্ট এগুলো তো ম্যাক্সিমাম করছি আপনার পড়াশোনা আগেরই পড়া। ইয়েস স্যার। যার জন্য আপনি সহজ হবে। আপনাদের কোনো প্রবলেম থাকলে আমরা একটু শেয়ার করি। আমি ফর্মালি শুরু করার আগ পর্যন্ত আর একটু সময় দিই। তাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার স্পেশালি কেসের জন্য আমরা চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 মানে বিজনেস ইথিক্স এন্ড ইথিক্যাল কনফ্লিক্ট, এই দুটো চ্যাপ্টারে একটু বেশি জোর দিব। আর আইফাকের এই যে হ্যান্ডআউটটা দিয়েছেন এটার উপর বেশি জোর দিব, তাই তো স্যার? কেস স্টাডি বলতে কেস স্টাডি তো অন্যান্য চ্যাপ্টার থেকে কেস স্টাডি থাকবে। আইফাকের উপর যদি কোনো কেস স্টাডি আসে তাহলে এই যে ইথিক্যাল কনফ্লিক্ট দিয়ে আপনাকে কেস স্টাডি দিবে। জি স্যার। ঠিক আছে, কেস স্টাডি প্রতি চ্যাপ্টারে পাবেন। আপনি কন্ট্রাক্টের ল কন্ট্রাক্টের থেকে কেস স্টাডি হতে পারে, আপনার ইয়ে থেকে লেবার ল থেকে কেস স্টাডি হতে পারে। হ্যাঁ, কেস স্টাডি বলতে আপনার জিনিসটা আপনি যেটা জানেন সেটাকেই বলে দিবে, একটু নেগেটিভ ভাবে দিবে, একটা কোম্পানির নাম বলে দিবে, দেওয়ার পরে বলবে এখন কি হবে আসলে দিয়ে আপনার আপনি এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, হোয়াট উইল ডু, আপনি এখন কি করবেন, এই রকম কেস স্টাডি। কেস স্টাডি কঠিন কিছু না। কেস স্টাডির জন্য আলাদা কেস স্টাডি করতে হবে, এই করতে হবে, সলভ করতে এরকম না। আপনি যখন বেসিক গুলো ফান্ডামেন্টালি থিংস গুলো জানবেন, অটোমেটিক্যালি কেস স্টাডি পরীক্ষা আসলে পারবেন। পরীক্ষা নতুন করে কেস স্টাডি করার কিছু নাই, তার জন্য আলাদা কেস স্টাডি সাবজেক্ট না। স্যার আমরা কি ক্লাসটাকে আজকে করতে পারবো, রেকর্ড করতে পারবো? স্যার রেকর্ড আপনাদের ক্ষমতা থাকলে করেন। স্যার আমরা তো করতে পারি না, এখানে হোস্টের পারমিশন স্যার। হোস্ট তো আমিও না, এই জন্য তো আমি জানি না। হোস্ট হচ্ছে আপনি যদি একটু বলে দিতেন স্যার, তাহলে অন্তত আজকে ক্লাসটা যদি ইম্পর্টেন্ট ছিল স্যার, রেকর্ড করলে ভালো ছিল স্যার। আমি তো বললে ওরা তো পারমিশন দিলে তো ওরাই দিত, পারমিশন দেওয়ার কোনো সুযোগ নাই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে আইফাকের হ্যান্ডআউটটাতে 34 পেজ এন্ড 72 পেজ আইডেন্টিফাইং থ্রেডস, এই দুইটা যে থ্রেডস আছে এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে স্যার? মানে দুইটাই কি পড়তে হবে না একটা পড়লেই হবে? দুইটাই পড়তে হবে স্যার। একটা কোয়েশ্চেন ছিল যেটা আমরা বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সব নিজেরা নতুন করে নোট করতেছি যেন সবাই একসাথে পড়তে পারি। তো স্যার একটা কোয়েশ্চেনের মধ্যে একটু ঝামেলা হচ্ছিল, সেটা হলো যে স্যার এফআর এর যে একটা আছে এটা বাংলাদেশে প্রফেশনাল অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টেন্সির যে মানে নেচারটা, এনভায়রনমেন্টটা, এটার উপর এটার কতটুকু এমফাসাইজ বা গুরুত্ব আছে, কতটুকু মানে প্রয়োগযোগ্য, এরকম টাইপের একটা কোয়েশ্চেন আসছিল স্যার। এখন আমরা তো কেউ স্পেশালিস্ট না স্যার, আপনি কি একটু আইডিয়া দিতে পারবেন যে এটার অ্যানসারটা কিরকম হতে পারে? অ্যানসারটা হবে আপনার হচ্ছে এফআরএ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, আপনার হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট আর বলছে যে অ্যাকাউন্টেন্সি প্রফেশনের উপর কি পরিমাণ গুরুত্ব বাংলাদেশি প্রেক্ষাপটে স্যার। বাংলাদেশি প্রেক্ষাপটে অবশ্যই গুরুত্বপূর্ণ আছে, কারণ হচ্ছে বাংলাদেশে দুইটা অ্যাকাউন্টেন্সি প্রফেশন আছে, হ্যাঁ, আইসিএবি এন্ড আইসিএবি। ঠিক আছে, কিন্তু এই দুইটা প্রফেশনকে যদি কোনো আলাদা কোনো গভর্নমেন্টের রেগুলেটরি বডি হিসাবে এফআরএ যখন কাজ করবে, তাদেরকে মনিটরিং করবে, তখন তাদের যে ইন্ডিভিজুয়াল যে প্রফেশনাল ইনস্টিটিউট, তারা তাদের কার্যক্রমে অনেক ক্ষেত্রে অনেকে লোকফুল থাকতে পারে, অনেক ক্ষেত্রেই আপনার অডিটররা তারা উইন্ডো ড্রেসিং এর মতো আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টেও
তারা ভালো মানের একটা সার্টিফাই করে দিয়ে দেয়, ঠিক আছে? সেইগুলাকে তারা জবাবদিহিতার আওতাধীন যদি নিয়ে আসতে পারে, তারা যদি প্রপারলি স্ট্যান্ডার্ড সাবমিট করে এবং তারা যদি সেই অনুযায়ী মনিটরিং করে, তাহলে অটোমেটিক্যালি অ্যাকাউন্টেন্সি প্রফেশন উইল বি ডেভেলপ ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের মূল কথা। পজিটিভলি বলবেন, নেগেটিভলি বলার দরকার নাই। আচ্ছা স্যার, বুঝতে আমরা পারছি। নেগেটিভলি বলবো না যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিটররা এরকম ফাঁকি করে, তা না। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, যদি তো এইভাবে করে তাহলে মানুষের যে নেচার, ইন জেনারেলি মানুষের নেচার হচ্ছে তারা ফাঁকি দিতে চায়, Yes. তারা দিতে চায়, সেগুলোকে মোর রেগুলেটেড বডি, হ্যাঁ, উইল বি কন্ট্রোল, ঠিক আছে? রেগুলেটরি বডি এটা কন্ট্রোল করতে পারবে। আমরা সোজা হিসাব বলে দেবো যে এফআর এটা থাকা উচিত, কাজ ওরা প্রফেশনাল যে দুইটা বডি আছে ওই দুটাকে গাইডলাইনে দেওয়ার জন্য, মনিটরিং করার জন্য, সঠিকভাবে পথ নির্দেশন করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ অপারেশন। এবং শুধু তাই না, বাংলাদেশে যদি এই দুইটা অ্যাকাউন্টেন্সি প্রফেশন তো আছে, প্রফেশনাল বডি আছে, সাথে সাথে আরো যত অ্যাকাউন্টিং প্রফেশনাল আছে, যেমন এসসিএ, তারপর আপনি যদি বলেন যে আরো সীমা, তারা যদি বাংলাদেশে কাজ করে, সেই কাজগুলোকেও আপনার তারা রেগুলেটরি করতে পারবে, ঠিক আছে? এই হলো মূল কাজ। এফআর এর মূল উদ্দেশ্য হচ্ছে সেটা। টোটাল বাংলাদেশের একটা অ্যাকাউন্টেন্সি প্রফেশনকে একটা গভর্নমেন্টের একটা ইনস্টিটিউট, গভর্নমেন্টের একটা মানে রেগুলেশনের আন্ডারে চলে যাওয়া, গভর্নমেন্টের একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আন্ডারে চলে যাওয়া, গভর্নমেন্টের একটা ইনস্টিটিউশন এটাকে মনিটরিং করবে, এটা হলো মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ স্যার। মানে অন বিহাফ অফ গভর্নমেন্ট ডিসিশন এফআরএ উইল ডুইং দ্য মনিটরিং আর কি। ওকে, বেটার মনিটর। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওই কোশ্চেনটা একটু আরেকবার একটু বলতেন, যে মানে কোন কোশ্চেনটা আসলে আমরা কোন অ্যানসারটা লিখবো? এখন যেটা বলতেছেন? জি না স্যার, যে আইডেন্টিফাইং থ্রেডস যেটা, আপনার ওইটা হচ্ছে দুই ব্যাপার। একটা হচ্ছে আপনি দেখেন আমাদের যে আইফাকের সিস্টেমটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে। প্রথমটা হচ্ছে এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, থ্রেড, ঠিক আছে? তারপর আছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেসের থ্রেড, আচ্ছা, ঠিক আছে? আরেকটা থ্রেড নিচে গেলে আরো পাবেন, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন পাবলিক প্র্যাকটিসের থ্রেডও আছে সেখানে। এরকম ইন্ডিভিজুয়ালি যখন আপনার যেভাবে আসে, যদি আপনি বলে যে এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সেক্ষেত্রে আপনি উপরেটা লিখতে পারেন। আর আপনার যখন আসবে, যে পরীক্ষায় আসবে, যখন আপনার এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস, সেক্ষেত্রে আপনি লিখবেন ওই যে লাস্টের 70 নাম্বার না কত। আমরা আবার এটা রিভিউ করবো আজকে, ঠিক আছে? ওকে স্যার, জি স্যার, থ্যাংক ইউ। আমরা শুরু করি। 69 পার্টিসিপেন্ট অলরেডি হয়েছে। ইয়েস স্যার, উই ক্যান স্টার্ট আই গেস। Okay, my dear friends, good afternoon to everyone. Today we will finish ethical conflict, chapter number 2, ethical conflict. Though our course name, Fundamental of Ethics, Corporate Governance and Business Law, first part, Fundamental of Ethics. This will be complete by today's class. So after completing this class, this is the fully your responsibility how you can be a good ethical professional accountant or not. Because in Bangladesh perspective, all of are very well known about law, regulation, ethics, but in practically everyone wants to abide the rules, regulation, ethics, etc. for their own purpose. আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, আসলে আমরা সবাই দেখি যে আমরা অনেক কিছু জানি, অনেকেই অনেক কিছু জানি, কিন্তু যখন নিজের বেলায় আমরা বাস্তবায়ন করতে যাই, নিজের বেলায় যখন আমরা ইমপ্লিমেন্টেশনে যাই, তখন আসলে কেউ যখন নিজের স্বার্থে হানি আসে, তখন কেউই সেটাগুলো মানি না। এবং আমি আশা করব এই এথিক্সের ক্লাসের মাধ্যমে আপনারা মিনিমাম স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করবেন। হ্যাঁ, মিনিমাম স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করবেন। আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হন বা না হন,
আপনি যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের এই ইথিক্সের ক্লাস করেছেন, ইথিক্সের সাবজেক্ট করেছেন, আমি ধরে নিব আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ফুললি কোয়ালিফাই হলেই যে অ্যাকাউন্টেন্ট তা না। এখানে যারা আছেন সবাই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, অল আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, বিকজ ইউ আর ইউনিক ফ্রম আদার্স ট্রেডিশনাল গ্রাজুয়েট। অন্যান্য যারা ট্রেডিশনাল গ্রাজুয়েশন করতেছেন তাদের কাছ থেকে আপনি এই যে আপনার বিজনেস লেভেলে ভর্তি হওয়ার কারণেই আপনি তাদের কাছ থেকে কিছু না কিছু ইউনিক হয়ে গেছেন। সুতরাং আপনি এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইউ শুড মেনটেন দ্য ইথিক্যাল গ্রাউন্ড। So this is my advice, or this is my request from my heart, that for the well-being of the society, for the well-being of the country, for the well-being of your family, for the well-being of your own, you should maintain ethical principles. Okay. আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা বলছি যে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি, এর আগেও আমরা যখন ইথিক্স এন্ড বিজনেসের চ্যাপ্টারে আমরা আইফাকের কোড অফ ইথিক্স আলোচনা করছি, আবারও আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আসলে এই আলোচনার উদ্দেশ্য আমি এখানে আপনাদেরকে শিখাই দিতে পারবো, মুখস্থ করে দিতে পারবো তা না। আলোচনা বারবার 3 বার করার উদ্দেশ্য হচ্ছে এটা গুরুত্ব অনেক বেশি, সেই গুরুত্বটা আপনাকে বোঝানো। এই বোঝানোর জন্য আমি আসলে আজকে আবার ওই আইফাকের কোড অফ ইথিক্স আবার আমি স্টার্ট করলাম। সম্ভবত আপনারা সবাই দেখতেছেন। এখানে পার্ট দেখেন, এখানে 4টা পার্টে আইফাকের কোড অফ ইথিক্স। পার্ট 1, কমপ্লাইং উইথ দ্য কোড, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, দেন হচ্ছে পার্ট 2 হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস। দেন হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন পাবলিক প্র্যাকটিস এন্ড ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড। পাবলিক প্র্যাকটিসের পরবর্তীতে আছে আরো অডিট এন্ড রিভিউ এঙ্গেজমেন্ট, ইন্ডিপেন্ডেন্স ফর এক্সপিরিয়েন্স এঙ্গেজমেন্ট, আদার দেন। এইভাবে 4টা পার্টে আমাদের এই আইফাকের কোড অফ ইথিক্সটা ভাগ করা আছে। আমরা যেটা করব, ফার্স্ট পার্ট আমরা নেক্সট ক্লাস মানে প্রথম দিকে অর্থাৎ ইথিক্স এন্ড বিজনেস চ্যাপ্টারে আমরা ফার্স্ট চ্যাপ্টার পার্টটা বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু এখানে আমরা পার্ট 1 এবং পার্ট 2 বেশি গুরুত্ব দিচ্ছি। এখানে দেখেন প্রথমে হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। যে কোনো কিছুই আমি আলোচনা করার ক্ষেত্রে ইথিক্স যখনই কোশ্চেন আসবে তখনই ইথিক্সের এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ই শুড বি মেনটেন, ই শুড বি কমপ্লাই উইথ দ্য 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস: ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স, ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার। হ্যাঁ, দেন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস যখন আপনি আলোচনা করতে যাবেন তখন আমরা ইন্টিগ্রিটি কি বুঝলাম, অবজেক্টিভিটি, এগুলো আমি আর আজকে আর রিপিট করব না। প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি, হ্যাঁ এগুলো বললাম। কনফিডেন্সিয়ালিটি ক্ষেত্রে পরীক্ষা দেখবেন একটা জিনিস আসবে, কনফিডেন্সিয়ালিটি এক্সেপশনাল কোনগুলা, কনফিডেন্সিয়ালিটি কোন কোন ক্ষেত্রে কনফিডেন্সিয়াল ইনফরমেশন শুড বি ডিসক্লোজড, কনফিডেন্সিয়াল ইনফরমেশন রিকোয়ার্ড টু ডিসক্লোজ হুইচ সার্কামস্টেন্সেস। এই সার্কামস্টেন্সগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমি আজকে আর আলোচনা করবো না, এগুলো আপনারা দেখছেন। ডিসক্লোজার রিকোয়ার্ড বাই ল, ডিসক্লোজার পারমিটেড বাই ল। হ্যাঁ, দেন আমরা বলছি প্রফেশনাল বিহেভিয়ার। এখান থেকে এটা হচ্ছে আমাদের আসলে আজকের বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে থ্রেট। থ্রেট কি? এই যে এখানকার যে থ্রেটটা হচ্ছে আপনার এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ইন্ডিভিজুয়াল প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে থ্রেট হচ্ছে এগুলো। হ্যাঁ, থ্রেট টু কমপ্লায়েন্স উইথ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। থ্রেট মানে কি? থ্রেট হচ্ছে থ্রেট টু কমপ্লায়েন্স উইথ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল মাইট বি ক্রিয়েটেড by a broad range of facts and circumstances. It is not হতে পারে, এবং এটা সম্ভব না যে বলা যে কোন কারণে কোন থ্রেড, মানে একটা থ্রেড আছে, থ্রেড বিভিন্ন রকমের হতে পারে। সেই থ্রেডটা কি, থ্রেডগুলো কি কি?
threat to compliance with the fundamental principles fall into one or more of the following categories. আমাদের যে থ্রেট আসবে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমরা 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আমরা অবশ্যই মেনটেন করব। সেই মেনটেন করতে গিয়ে এরকম নিচের যে থ্রেটগুলা সেইগুলা একটা অথবা একের অধিক থ্রেট আপনার আসতে পারে। সেই থ্রেটগুলা কি কি? সেলফ ইন্টারেস্ট থ্রেট, সেলf review threat, advocacy threat, familiarity threat, intimidation threat, self interest threat. The threat that the financial or the interest will inappropriately influence a professional accountant judgment or behavior. সেল ইন্টারেস্ট থ্রেট কি? এটা এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল প্রফেশনাল অ্যাকাউন্টিং। The threat that the financial or other interest will inappropriately, যথাযথ না, inappropriately influence a professional accountant's judgment or behavior. This is called self-interest threat. Self-review threat, the threat that a professional accountant will not appropriately evaluate the results of previous judgment. The threat that a professional accountant will not appropriately evaluate the results of a previous judgment made or an activity performed by the accountant or by other individual within the accountant's firm or employing organization on which the accountant will rely when forming a judgment as a part of performing current activity. যেগুলো প্রিভিয়াস জাজমেন্ট, যা আগের সে এগুলা গঠন মানে আপনার এখানে বিচার করা হয়েছিল সেগুলা যথাযথভাবে সে রিভিউ করতে পারতেছে না, সেটা একটা থ্রেট হতে পারে। অথবা সে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সে কাজ করতে গিয়ে কাজের মাধ্যমে সে অন্য জায়গা অন্য আরেকটা প্রফেশনের যে কাজ করছে সেগুলা থেকে যে যা পাইছে সে অনুযায়ী সেগুলা থেকে ইনফরমেশন নিয়ে সে এখানে কাজ করে ফেলতে পারে, সেটা হচ্ছে সেলফ রিভিউ থ্রেট। The threat that a professional accountant will not appropriately evaluate the results of the previous judgment made or an activity performed by the accountant or by another individual within the accountant's firm. So individual accountant অথবা অন্য অ্যাকাউন্ট তার যে ফার্মে অন্য আরেকজনও এই কাজটা সেম কাজটা করতে পারে, or employing organization on which the accountant will rely when forming a judgment as part of the performing current activity. Then বলা আছে advocacy threat, the threat that a professional accountant will promote a client's or employing organization's position to the point that the accountant's objectivity is compromised. Familiarity threat, the threat that due to a long or close relationship with a client or employing organization, a professional accountant will be too sympathetic to their interest or to accept their work. আপনার এই থ্রেট কিন্তু সব সময় আছে, কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল লেভেলে থাকলে এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে আপনার এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি হবে না, সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এটা ইভালুয়েট করতে হবে অ্যাকসেপ্টেবল লেভেলে আছে কিনা। অ্যাকসেপ্টেবল লেভেল কি? যে লেভেল পর্যন্ত আপনার কোনো সমস্যা হয় না, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল লেভেল। এখন বলা আছে যে এই যে ফ্যাক্টরস রিলেভেন্ট ইভালুয়েটিং দ্য লেভেল অফ থ্রেট, এই থ্রেটগুলো ইভালুয়েট কি কি ফ্যাক্টর কাজ করে এখানে এই ফ্যাক্টরগুলো বলা আছে। ঠিক আছে, কর্পোরেট গভর্নেন্স, রিকোয়ারমেন্ট, হ্যাঁ, ট্রেনিং, এডুকেশন ট্রেনিং, এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। দেন বলা আছে অ্যাড্রেসিং থ্রেট, আপনি যখন থ্রেটগুলো আসবে সেগুলো কিভাবে অ্যাড্রেস করবেন। If the professional accountant determines that the identified threats to compliance with the fundamental principles are not an acceptable level, the accountant shall address the threats by eliminating them or reducing them to an acceptable level. Address কিভাবে করবেন? আপনার যখন থ্রেটগুলো আসবে তখন
আপনি কাজ করবেন যেগুলা যে অ্যাকসেপ্টেবল লেভেলে যদি না থাকে তাহলে সেগুলাকে এলিমিনেট করতে চেষ্টা করতে হবে, অথবা সেগুলো কমিয়ে অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে করবে? অ্যাকাউন্টেন্ট শ্যাল ডু সো বাই এলিমিনেটিং দ্য সার্কামস্টেন্সেস। আপনার যে অবস্থার জন্য আপনার থ্রেড ক্রিয়েট হয় সেই অবস্থাটাই এলিমিনেট করে দিতে পারে, ইনক্লুডিং ইন্টারেস্ট রিলেশনশিপস দ্যাট আর ক্রিয়েটিং দ্য থ্রেড। অ্যাপ্লাইং সেফগার্ডস, সেফগার্ড অ্যাপ্লাই করতে পারে। সেফগার্ড কি আমরা পরে দেখব। অ্যাপ্লাইং সেফগার্ড where available and capable of being applied to reduce the threat to an acceptable level. Declining or ending the specific professional activity. আপনার যখন থ্রেড আসবে সেই থ্রেডগুলো অ্যাড্রেস কিভাবে করতে পারেন? এখানে তিনটা ওয়ে বলছি, তিনটাতে চারটা ভাগ বলে দিচ্ছি। এলিমিনেটিং দ্য সার্কামস্টেন্সেস, যে অবস্থার জন্য থ্রেড হবে সেই অবস্থাটাই আপনি এলিমিনেট করে দিবেন, বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, ইনক্লুডিং ইন্টারেস্ট অ্যান্ড রিলেশনশিপ। অ্যাপ্লাইং সেফগার্ড, সেফগার্ড অ্যাপ্লাই করা। সেফগার্ড কি সেগুলো আমরা পরে বলবো। সেফগার্ড বলতে আপনার যে নলেজ, আপনার স্কিল অথবা আপনার যে মেধা সেইগুলো আপনি সেফগার্ড হিসাবে নর্মালি কাজে দেয়। সেফগার্ড করা, অথবা আপনি ওই সেল রিভিউ থ্রেডের ক্ষেত্রে আপনি অন্য বেশি সময় নিয়ে কাজ করবেন, হ্যাঁ, আপনি ইন্টিমেশনের ক্ষেত্রে আপনি ফ্যামিলিয়ারের ক্ষেত্রে ফ্যামিলির সাথে আপনি এগুলো শেয়ার করবেন না, এগুলো হচ্ছে সেফগার্ড। অ্যাপ্লাইং সেফগার্ড। ডিক্লাইনিং অর এন্ডিং দ্য স্পেসিফিক প্রফেশনাল অ্যাক্টিভিটি, আপনার এই ডিক্লাইন করে দেওয়া, প্রফেশনাল অ্যাক্টিভিটিটা কমেই দেওয়া, অথবা আপনি এটা কি করে দেওয়া, শেষ করে দেওয়া, এন্ডিং করে দিয়ে দেওয়া, এ হলো অ্যাড্রেসিং থ্রেড। এখন ওই সেফগার্ড কি? সেফগার্ড আর অ্যাকশন। Actions individually or in combination that the professional accountant takes that effectively reduce threats to compliance with the fundamental principles to an acceptable level. এই হলো আমরা ইন্ডিভিজুয়াল পর্যন্ত আমরা জানলাম। তারপর আমরা যদি যাই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস, বিজনেসের ক্ষেত্রে কি হয় দেখেন। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস বলতে কি বোঝায় এখানে বলা আছে। বিজনেস বলতে কি বোঝায়? প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস মাইট বি অ্যান এমপ্লয়ি, কন্ট্রাক্টর, পার্টনার, ডিরেক্টর। ডিরেক্টর বলতে এক্সিকিউটিভ ডিরেক্টর, নন এক্সিকিউটিভ ডিরেক্টর, owner, manager or volunteer of an employing organization. The legal form of the relationship of the accountant with the employing organization has non-bearing on the ethical responsibility placed on the accountant. এখানে দেখেন থ্রেডগুলো কি। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেসের ক্ষেত্রে আইডেন্টিফাই চাই, ঠিক আছে। আমরা থ্রেডগুলাই শুধু আলোচনা করতেছি। দেখেন ওখানে ছিল ইন্ডিভিজুয়াল, এখানে হচ্ছে এই যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস। আমার শিটে যেটা দিছি সেটা সম্ভবত দিছি বিজনেস, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস। Fails to compliance with the fundamental principles, individual ক্ষেত্রে সেটা এখানে বলা আছে। Fails to compliance with the fundamental principles might be created by a broad range of facts and circumstances. That might create threats for the professional accountant when undertaking a professional activity. Self-interested থ্রেড কি, সেলফ রিভিউ থ্রেড কি, ওখানে বলা আছে আপনার ডেফিনিশন, আর এখানে বলা আছে ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস। A professional accountant participating in an incentive compensation arrangement offered by the employing organization. Employing organization যদি আপনাকে কোনো ইনসেন্টিভ প্যাকেজের যদি আপনাকে অফার করে থাকে
তাহলে সেলফ ইন্টারেস্ট রেট ক্রিয়েট হতে পারে। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হ্যাভিং অ্যাক্সেস টু কর্পোরেট অ্যাসেটস ফর পার্সোনাল ইউজ, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যদি কর্পোরেটের যে সম্পদ সেই সম্পদ যদি সে পার্সোনাল ব্যবহারের জন্য ইউজ করে থাকে তাহলে সেটা ক্রিয়েট হতে পারে। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বিং অফার্ড এ গিফট অর স্পেশাল ট্রিটমেন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে যদি কোনো গিফট অথবা স্পেশাল কোনো ট্রিটমেন্টের অফার দেওয়া থাকে, সাপ্লায়ার দিয়ে থাকে, হ্যাঁ, সাপ্লায়ার অফ দ্য এমপ্লয়িং অর্গানাইজেশন, দেন দি সেলফ ইন্টারেস্ট রেট ক্রিয়েট। দেন বলা আছে সেলফ রিভিউ থ্রেট। সেলফ রিভিউ থ্রেট কি অবস্থা, কখন সেলফ রিভিউ থ্রেট হতে পারে? A professional accountant determining the appropriate accounting treatment for a business combination after performing the feasibility study supporting the purchase decision. একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ডিটারমিন করছে অর্থাৎ নির্ণয় করছে the appropriate accounting treatment for business combination, একটা বিজনেস কম্বিনেশনে appropriate accounting treatment কি হবে সেটা সে নির্ণয় করছে কখন? আফটার পারফর্মিং দ্য ফিজিবিলিটি স্টাডি সাপোর্টিং দ্য পারচেজ ডিসিশন, যে ফিজিবিলিটি স্টাডি পারচেজ ডিসিশনের ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে তার পরবর্তীতে সে আপনার কি ট্রিটমেন্ট হবে সেটা বলছে। এই ট্রিটমেন্টে কোনো কাজ আছে, এই ট্রিটমেন্টে কোনো বেনিফিট আসবে না, এটাকে বলা হচ্ছে সেলফ রিভিউ থ্রেট। অ্যাডভোকেসি থ্রেট, a professional accountant having the opportunity to manipulate information in a prospectus in order to obtain the favorable financing. ঠিক আছে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কি করলো, সে একটা অপরচুনিটি নিল ইনফরমেশন ম্যানিপুলেট করতে, ইন এ প্রসপেক্টাস, একটা প্রসপেক্টাসে ইনফরমেশন ম্যানিপুলেট করতে ইন অর্ডার টু অবটেইন ফেভারেবল ফাইন্যান্সিং, তার ফেভারেবল ফাইন্যান্সিং এর জন্য। ঠিক আছে, তাহলে এটা অ্যাডভোকেসি থ্রেট। দেন ফ্যামিলিয়ারিটি থ্রেট, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বিং রেসপন্সিবল ফর দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং of the employing organization when an immediate or close family member employed by the organization makes decisions that affect the financial reporting of the organization. ঠিক আছে, একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সে রেসপন্সিবল, কেন সে রেসপন্সিবল? কোম্পানি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট রেসপন্সিবল। যখন when an immediate or close family member, কেন সে রেসপন্সিবল? কারণ সেখানে তার ইমিডিয়েট অথবা তার ক্লোজ ফ্যামিলি মেম্বার সেখানে তার চাকরি করে, তাহলে সেখান থেকে কি এই ফ্যামিলিটি ক্রিয়েট হবে। A professional accountant having a long association with individual influencing business decisions, ঠিক আছে, একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের লং অ্যাসোসিয়েশন উইথ ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্সিং বিজনেস ডিসিশন। দেন বলা আছে যে আপনার ইন্টিমেটেশন থ্রেটগুলো কি কি হবে, দেখেন অবস্থাগুলো কি। A professional accountant or immediate or close family member facing the threat of dismissal or displacing over a disagreement about the application of an accounting principle. A professional accountant or immediate or close family member facing the threat of dismissal or replacement over a disagreement. Dismissal or replacement over a disagreement about কিসের ক্ষেত্রে disagreement? The application of an accounting principle. Accounting principle কি হবে সেই মানে এটার অ্যাপ্লিকেশনটা কি হবে এই নিয়ে মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের সাথে ডিসএগ্রি হলো, হ্যাঁ, ডিসএগ্রিমেন্ট যদি হয় সেই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট করতে চান তাহলে আপনি ইমপ্লিমেন্টেশন আসতে পারে। দি ওয়ে ইন হুইচ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইজ টু বি রিপোর্টেড, হ্যাঁ, আপনার যদি কিভাবে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা রিপোর্ট করতে হবে এই নিয়ে ওয়াইটা নিয়ে যদি হ্যাঁ পদ্ধতিটা নিয়ে যদি ডিসএগ্রিমেন্ট থাকে তাহলে ইন্টিমেশন থ্রেট ক্রিয়েট হতে পারে। An individual attempting to influence the decision making process of the professional accountant, for example with regard to the awarding of contract or the application of an accounting principle. এই ছিল মোটামুটি ভাবে আমরা যে থ্রেটগুলা, এতটুকু আমরা একটু দেখি শুনি আপনারা কি করছেন। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম আমি তো একা একা পড়ে যাচ্ছি, আসলে একা একা পড়ে গেলে আপনারা কি শুনতেছেন বা বুঝতেছেন কিনা নাকি না শুনে বসে আছেন সেটা বুঝতে হয় না। স্যার আমরা বুঝতে পারতেছি স্যার, আমরা বুঝতেও পারতেছি স্যার আপনি কোন জায়গা থেকে পড়াচ্ছেন, আমরা ধারণা নিচ্ছি পড়ে স্যার আমরা মুখস্থ করে নিব স্যার। স্যার একটা প্রশ্ন, স্যার একটা বিষয় হচ্ছে স্যার ওই সি নাম্বারটা
যেটা 28 নম্বর পেজে স্যার, এটা যদি আরেকবার একটু বুঝা দেন স্যার। কি ছিল এটা বলেন? স্যার অ্যাড্রেসিং থ্রেডের হচ্ছে কি স্যার এই 28 নম্বর পেজে যেটা ছিল স্যার, কি নাম্বার ডিক্লাইনিং অর এন্ডিং দ্য স্পেসিফিক প্রফেশনাল অ্যাক্টিভিটি, আপনি সেটাকে কি করে দিবেন? আপনি কমিয়ে দিবেন। মনে করেন আপনি 5টা কাজ মানে অডিট করতেন, অডিটে তখন আমি 5টা করবো না, 2টা করবো দরকার হলে, বাদ দিয়ে দিব। অথবা 5টা সমস্যা হচ্ছে 5টাই বাদ দিয়ে দিব। এটা ডিক্লাইনিং অর এন্ডিং দ্য স্পেসিফিক প্রফেশনাল অ্যাক্টিভিটি, প্রফেশনাল অ্যাক্টিভিটিটা বাদ দিয়ে দেওয়া, মানে ওই কাজটাই বন্ধ করে দিব স্যার। 5টাই বন্ধ করে দিতে হবে। জি স্যার। যদি আমি এটাকে আপনি লেভেলে না নিয়ে আসতে পারি তাহলে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ বলেন। স্যার এই থ্রেডস গুলো কি আমাদের এইভাবে আসতে পারে, আইডেন্টিফাইং অ্যাড্রেসিং থ্রেডস, তারপর ইভ্যালুয়েটিং থ্রেডস, এইভাবে এভাবে আসতে পারে। অথবা আপনার যে কেস স্টাডিটা তখন আমি যে এখন এই যে আপনি এই যখন আপনাকে বলবে যে এইটা থেকে আপনার কি থ্রেড আসে এবং সেগুলাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন, আমি যখন থ্রেডটা বুঝবো, যেমন থ্রেডটা একটু আগে যেটা বললাম সার্কামস্টেন্সেস দেখে যদি আমি থ্রেডটা বুঝি তখন আমি থ্রেডটাকে আবার অ্যাড্রেস করতে পারবো। আমি এটা কি করবো, আমি ডিক্লাইন করে দিব, অথবা আমি এটাকে এলিমিনেট করে দিব, হ্যাঁ, অথবা আমি এটাকে সেফগার্ডে নিব। ঠিক আছে স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। তো এটা হচ্ছে কি, ওই যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো কেস স্টাডি আসছে, ওইখান থেকে প্র্যাকটিক্যাল একটা কেস স্টাডি দিয়ে কি বুঝাবেন স্যার? তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হতো। পরে বুঝাচ্ছি আমি এটা। স্যার একটা প্রশ্ন ছিল, আমি পরে যাচ্ছি ওইটা। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে এরকম, এটা সেলফ রিভিউ থ্রেটের মধ্যে পড়ে কিনা? একজন অ্যাকাউন্টেন্ট বা একজন অডিটর একটা প্রতিষ্ঠানে অডিট করে গেল, সে তার ভুলটা প্রথমবার ধরতে পারলো না, কিন্তু দ্বিতীয়বার ধরতে পারলো, কিন্তু সে সেটা প্রকাশ করলো না, বিকজ এখানে তার একটা কি বলবো রেপুটেশনের একটা বিষয় থাকতে পারে বা পেনাল্টির একটা বিষয় থাকে। এক্ষেত্রে সে ভুলটা সে উইথড্র করে গেল, স্কিপ করে গেল, এটা কি স্যার সেলফ রিভিউ থ্রেটের মধ্যে পড়ে? হ্যাঁ অবশ্যই পড়বে। তো ইন্টিগ্রিটি এবং ইয়েতে পড়বে, সেলফ রিভিউ থ্রেড করবে, ইন্টিগ্রিটিতে করবে। ইন্টিগ্রিটি বলতে এখানে থ্রেড যদি আমি আলোচনা করি তাহলে আমি ইন্টিগ্রিটি তো অনেক আরেক হিসাব। আপনার সেলফ রিভিউ থ্রেডে পড়বে, তারপরে তার সেলফ ইন্টারেস্ট থ্রেডে পড়বে। এখানে সে তার ইন্টারেস্টটা দেখলো, সে কিন্তু আবার ভুল ধরা পড়তো, আগে কেন তো বললো না, এই অনুযায়ী তার অডিটের কাজটা চলে যা, সে সেটাও চিন্তা করছে। ঠিক আছে স্যার, সেলফ ইন্টারেস্ট থ্রেডটা তো বেসিক্যালি পুরোটা স্যার একেবারে মানে অর্থের সাথে জড়িত কাইন্ড অফ। এটাও তার অর্থ, সে যদি এটাতে এই অডিট ফার্মটা যদি তার ওই এই ক্লায়েন্টটা যদি তার চলে যান, এটাও অডিট ওইটাও আপনার অর্থের সাথে জড়িত। আমাদের এই যে কোয়েশ্চেনটা আপনি স্যার একটা প্রথমে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রফেশনাল ক্ষেত্রে যদি আসে তাহলে আপনি বলছেন যে তোমরা জাস্ট এটা লিখবা, কাকে বলে এটা লিখবা। আর যদি স্যার কোয়েশ্চেনটা একটু স্যার চেঞ্জেস করে ঘুরাই দেয় যে প্রফেশনাল ক্ষেত্রে কি বলে, সেক্ষেত্রে কি স্যার আমরা জাস্ট কাকে বলে দিয়ে দু একটা কি উদাহরণ দিব এরকম স্যার? হ্যাঁ এটা হচ্ছে কি, আমি কালকে যেটা বলছি এটা হচ্ছে আর আজকে ক্লিয়ার। আজকেরটা হচ্ছে আপনার প্রথমে যে পেজটা যেটা আমরা ইন্ডিভিজুয়ালটা যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার থ্রেড গুলার আপনার কাকে বলে সেগুলো বলা আছে। ঠিক আছে, তার পরবর্তীতে আপনার ওই যে পরবর্তীতে যেটা দেখলাম বিজনেসের ক্ষেত্রে সেগুলো হচ্ছে এই অবস্থা কোন কোন অবস্থায় থ্রেড হয় সেই অবস্থাগুলো সেখানে বলা আছে। সুতরাং আপনি প্রথম পেজে আপনার ইন্ডিভিজুয়ালি যেটা সেটা ডেফিনিশন গুলো দিবেন, দেওয়ার পরে সার্কামস্টেন্স গুলো দিবেন। সার্কামস্টেন্স, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি সামনে আগাবো না? কার কোশ্চেন আছে বলেন। জি স্যার, আগান স্যার। স্যার দ্যাট মিন্স যে কেসগুলা থেকে আমরা আইডেন্টিফাই করব যে এটা কোন থ্রেডের মধ্যে পড়ে, তারপর ওই থ্রেডটাকে ডিফাইন করব। সেটা অ্যাড্রেস করবেন কিভাবে? আবার সেটাকে আপনার এরকম থাকতে পারে যে এখানে কি পরিমাণ থ্রেড আসতে পারে এবং সেই থ্রেডগুলা কিভাবে অ্যাড্রেস করবেন, দুটোই কোশ্চেন থাকতে পারে। আচ্ছা উপায়ও বলে দিতে। উল্টাটা অন্যভাবে প্রশ্ন থাকে যে এখানে আপনার কোন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ভায়োলেট করতেছে, সেখানে প্রিন্সিপালের কথা বলবেন। ঠিক আছে, যেটা যখন স্যার একটা ছোট্ট কোশ্চেন করি যদি পারমিশন দেন। হ্যাঁ বলেন। স্যার এটা হচ্ছে স্যার আপনার স্যার শীটের মধ্যে একটা সেফগার্ডস এর একটা পোরশন ছিল আর কি। এখানে সেফগার্ডস যেগুলো ছিল স্যার ওখানের মধ্যে প্রত্যেকটা শীটে সেফগার্ডস এর নিয়ে একটা হ্যালো বলেন সেফগার্ড নিয়ে একটা ছিল আর কি। সেফগার্ড নিয়ে কিছু কথা ছিল, ওখানের মধ্যে প্রত্যেকটা সেফগার্ডের উপরে সেলফ ইন্টারেস্ট থ্রেডটা নিয়ে কথা বলা হয়েছে। এখন আমাদের যদি আসে যে সেফগার্ড গুলো কি হবে, সেক্ষেত্রে কি প্রত্যেকটার জন্য একটা একটা ব্যাখ্যা দিব নাকি স্যার আসলে আপনার যেটা আছে ওটা লিখে দিলে হবে? আলাদা আলাদা দিবেন, আলাদা আলাদা, প্রতিদিনের জন্য আলাদা আলাদা। আমরা সামনের দিকে আগায়, অসুবিধা নেই।
তারপর আমরা বলি যেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট থ্রেডস। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টই আসলে থ্রেডগুলো ক্রিয়েট করে। হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট থ্রেডস টু কমপ্লায়েন্স উইথ দ্য প্রিন্সিপাল অফ অবজেক্টিভিটি। এখানে শুধু প্রিন্সিপাল অবজেক্টিভিটি মানে কমপ্লায়েন্সই করে না, and might create threats compliance with the other fundamental principle. এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণেই আপনার যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলা সেগুলা কমপ্লায়েন্সের ক্ষেত্রে থ্রেট ক্রিয়েট করে। Such threat might be created when a professional accountant undertakes a professional activity related to a particular matter for two or more parties whose interests with subject respect to the matter are in conflict, or the interest of a professional accountant with respect to a particular matter and the interest of a party for whom the accountant undertakes a professional activity related to that matter are in conflict. The party might include, আমাদের সময় দিব, হ্যাঁ আপনারা একটু থাকেন 5 মিনিট পরে নামাজ পড়ব। A party might include an employing organization, vendor, a customer, lender, shareholder, or another party. তাহলে আমরা একটা হচ্ছে যে আপনার পরীক্ষা হচ্ছে থ্রেট কি, হ্যাঁ থ্রেটের প্রকারভেদ, আরেকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এমন একটা জিনিস ক্রিয়েট থ্রেটস টু কমপ্লায়েন্স উইথ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ অবজেক্টিভিটি এন্ড মাইট ক্রিয়েট থ্রেটস টু কমপ্লায়েন্স উইথ দ্য আদার ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। ঠিক আছে, এটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। The professional accountant shall not allow a conflict of interest to compromise professional or business judgment. ঠিক আছে, professional accountant shall not allow to a conflict of interest to compromise professional or business judgment. আপনার conflict of interest যখন আসবে, professional accountant কখনোই এটা কম্প্রোমাইজ করবে না। Example of circumstances that might create a conflict of interest. Conflict of interest কখন হতে পারে, এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে। Serving in a management or governance position for two employing. সবাই তো যারা বাসায় পড়বেন, অসুবিধা নেই, যেহেতু ক্লাস তো বাসায়, সমস্যা নেই। নাকি আই থিংক শুরু করতে পারেন, হয়ে গেছে। জি স্যার, শুরু করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি। এখন আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করছি এর ভিতর কোনো প্রবলেম কি মনে হয় আপনার বলেন, কথাবার্তা একটু আলোচনা মানে রিভিউ করি। অল্প সময় তো পড়া অনেক স্যার, এগুলো তো পড়তে হবে অনেক বেশি স্যার। এইগুলো শেষ করবো কেমন বুঝতেছি না স্যার। এই আপনি তো অল্প সময়ের ভিতরে অনেকগুলো পেজ স্যার, একেবারে মানে শুরুর দিকের পেজ থেকে, সে 20 নম্বর পেজ থেকে একেবারে শুরু করে এখন 72, এগুলো স্যার কতদিনে শেষ করবো আল্লাহ মালুম। আবার ব্যাপার আছে, এগুলো আবার শেষ করে এগুলোর সাথে আবার কেস চার্ট এগুলো মিলানো স্যার, মানে আমরা যারা চাকরি বাকরি করে করতেছি তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে স্যার। ইন্টারন্যাশনাল ইথিক্স স্ট্যান্ডার্ড বোর্ডের স্যার হচ্ছে এই যে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হ্যান্ডবুক অফ দ্য ইন্টারন্যাশনাল কোড অফ ইথিক্স ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এটার মধ্যে স্যার 999টা সেকশন। আমাদের কি সবগুলো সেকশন দেখতে হবে স্যার? সবগুলো দেখতে পারলে তো ভালো স্যার। এটা কিভাবে সম্ভব স্যার? এখন আমি সেই জন্য তো আমি আমার গাইডলাইন্স আমি দিয়ে দিচ্ছি, এখন বাকিটা তো আপনার ব্যাপার স্যার। আমি তো আপনাদেরকে মার্ক করে দিছি, শীট করে দিছি, অনেক কিছু করে দিছি, এখন বাকিটা তো পরবর্তীতে আপনার ব্যাপার। স্যার আইডেন্টিফাই যে আপনি দেখেন না, আমি যদি না করি তাহলে টিচার হিসেবে আমি সে কথা বলতে পারি না। স্যার আইডেন্টিফাইং থ্রেড 72 পেজে যেটা ফর বিজনেসের জন্য, ওইটা কি এই বই থেকে পড়বো না আপনার শীটটা থেকে পড়বো? একটু চেঞ্জ আছে, মানে সুন্দর করে লেখা আছে। আমার শীট বলতে এটা থেকে পড়বেন, ওই যে আমি এখন যেটা দেখাচ্ছি, আসলে আমার শীটটিতে এগুলো কোনো ফ্যাক্টর না। আলটিমেটলি আপনি সবকিছু পড়বেন হচ্ছে এই যে আইফাকের কোড অফ ইথিক্স যেটা, ওইটা থেকে। এখন যেটা দেখাচ্ছি যে শীটটা। জি স্যার, ওকে স্যার। তাহলে আমরা একটু কোশ্চেন গুলো দেখবো। হ্যাঁ, আমাদের আর মানে আধা ঘন্টা সময় পাবো, আমরা এই আধা ঘন্টা আমরা কোশ্চেন গুলো দেখবো।
ethical dilemmas in business. এগুলো আমরা আগে আলোচনা করছি। ইথিক্যাল ডিলেমা ইন বিজনেস কি, হ্যাঁ, ইথিক্যাল ডিলেমা, বিজনেস আইডেন্টিফাই ইথিক্যাল ডিলেমা, ইথিক্যাল ডিলেমা কোথা থেকে আইডেন্টিফাই হয়, সোসাইটি, ইন্ডিভিজুয়াল, প্রফেশনাল বডি, কোম্পানি, হ্যাঁ, তারপর হচ্ছে হাউ টু ইথিক্যাল ডিলেমা আইডেন্টিফাই ইথিক্যাল ডিলেমা, তারপর হলো এক্সাম্পল দেওয়া আছে যে এক্সাম্পল কখন থেকে ডিলেমা কোন ক্ষেত্রে হয়, এরকম যে এক্সাম্পল, এগুলো আমরা আগে আলোচনা মানে ওই গত লেকচারে আলোচনা করছি, আমার শীট থেকে পড়াইছি, পাওয়ার পয়েন্টে এখানে আসিনি। কনফ্লিক্ট ইন্টারেস্ট এতক্ষণ আমরা যে কথাগুলো বলছিলাম, কনফ্লিক্ট ইন্টারেস্ট কি, হ্যাঁ, এই কনফ্লিক্ট ইন্টারেস্ট এগুলা কখন ক্রিয়েট হয়, এক্সাম্পল গুলা, কনফ্লিক্ট ইন্টারেস্টের এক্সাম্পল একটু আগে আমরা যেটা দেখলাম 5টা-6টা এক্সাম্পল ওখানে আছে, ঠিক আছে। এখানে হচ্ছে সার্ভিং এন্ড ম্যানেজমেন্ট, গভর্নেন্স পজিশন ফর টু এমপ্লয়িং অর্গানাইজেশন, এক্সপ্লোরিং কনফিডেন্সিয়াল ইনফরমেশন, undertaking a professional activity of each of two parties in a partnership, where both parties are employing the accountant to assist them to dissolve their partnership, preparing financial information for certain members of management of accountants employing organizations who are seeking to undertake a management buyout, being responsible for selecting, তারপর সেগুলো কি কি, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করতেছি। সেলফ ইন্টারেস্ট ট্রেড, সেলফ রিভিউ ট্রেড, এগুলো হচ্ছে সার্কামস্টেন্স গুলো কি কি হতে পারে। সেফগার্ডের কথা বলা আছে এখানে। সেফগার্ড গুলো কি? সেফগার্ড ভেরি ডিপেন্ডিং অন দ্য ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস। সেফগার্ড বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। এক্সাম্পল অফ অ্যাকশন দ্যাট ইন সার্টেন সার্কামস্টেন্সেস মাইট বি সেফগার্ড টু অ্যাটলিস্ট ট্রেড ইনক্লুড, যেমন হচ্ছে আপনার এটা হচ্ছে সেলফ রিভিউ থ্রেডের আসলে সেফগার্ড, এডিশনাল অ্যাসাইনিং এডিশনাল টাইম এন্ড কোয়ালিফাইড পার্সোনাল টু রিকোয়ার টাস্ক when an engagement has been accepted might address self-interest trade or self-interest trade। সেটা হচ্ছে যে আপনি যদি এরকম হয় অ্যাসাইনিং এডিশনাল টাইম, অনেক খুব কোয়ালিফাইড লোক আছেন যিনি টাইম দেন না, ঠিক আছে, সেলফ-ইন্টারেস্ট ট্রেড, সেটা থেকে সেফগার্ড হচ্ছে এডিশনাল টাইম দিতে হবে। কোয়ালিফাইড পার্সোনাল, অনেকে আছে যে আপনার হচ্ছে সে এক্সপার্ট না হলে তাহলে সে ভালো মানে কাজ করতে পারবে না, সেই ক্ষেত্রে হচ্ছে কোয়ালিফাইড পার্সোনাল লাগবে, এটা হচ্ছে সেফগার্ড। অ্যাপ্রোপ্রিয়েট রিভিউয়ার, সেলফ রিভিউর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট রিভিউয়ার দরকার, এটা সেফগার্ড। Using different partners engagement teams with separate recruiting lines with the provision of the non-student service to an student client might address self-review, advocacy and familiarity trade. Involving another firm to perform or re-perform part of the engagement might address self-interest, self-review, advocacy, familiarity, information trade. Disclosing to clients any referral fees, commission, arrangement received for recommending service or products might address the self-interest trade. আমরা ইয়ার কোশ্চেনগুলো যদি দেখি, ইয়ার কোশ্চেনগুলো আপনাদের সাথে কমিউনিকেট করে করতে হবে। আমরা সবাই মিউট করে রাখবো, যিনি কথা বলবেন উনি শুধু আনমিউট করবেন, আর আনমিউট করে কথা বলা শেষ হলে আপনি সাথে সাথে আবার মিউট করে দিবেন। আপনারা সবাই কথা বলার সময় শুধুমাত্র আনমিউট করবেন, কথা বলা শেষ হলে মিউট করে দিবেন। আইডেন্টিফাই সিচুয়েশনস হোয়ার ইথিক্যাল ডিলেমা এন্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অকার, এটা একটা কোশ্চেন। ইয়ার কোশ্চেনে আমরা যাচ্ছি যে আইডেন্টিফাই সিচুয়েশনটা আইডেন্টিফাই করেন। হোয়ার ইথিক্যাল ডিলেমাস এন্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অকার, কনফ্লিক্ট ইন্টারেস্ট ইথিক্যাল ডিলেমা কখন আপনার আইডেন্টিফাই হতে পারে, অবস্থাগুলো কি কি, আমরা কি করছি এগুলা একজন বলেন।
সিচুয়েশন গুলা কি কি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর ইথিক্যাল ডিলেমার সিচুয়েশন গুলা ইথিক্যাল ডিলেমার সোসাইটি, হ্যাঁ সোসাইটি, ইন্ডিভিজুয়াল, প্রফেশনাল এন্ড কোম্পানিজ এর ক্ষেত্রে যে ডাইলেমা গুলো হয় সেগুলোই স্যার আপনার সিটে আমার স্যার সাথে পড়ানো হয়েছে, তাই তো? জি জি আপনার সেটা পড়ানো অসুবিধা নাই, তাহলে আমরা এটা আলোচনা না করলাম। পরবর্তীতে আমরা যদি যাই, a professional accountant in business may be faced with a conflict of interest when undertaking a professional activity. A conflict of interest creates a threat to objectivity and may create threats to other fundamental principles. এই যে এটা কিন্তু আমরা পড়াশোনা আমরা যখন করছি তখন কিন্তু আমরা এটা বলছি, তাই না? এটাকে পড়ার একটা লাইন এখান থেকে পরবর্তীতে বলে দিচ্ছে, describe the situations under which such threats may be created. তাহলে কোথায় এই থ্রেট গুলা ক্রিয়েট হতে পারে? কোথায় আছে? প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস মে ফেস উইথ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রফেশনাল ফেস করতে হতে পারে। তাহলে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গুলা কখন ক্রিয়েট হয়? এই থ্রেট গুলা কখন ক্রিয়েট হয়? একটু আগে আমরা দেখছি এটা আমাদের ওয়ার্ক প্লেসে হতে পারে। একটু আগে আমার মানে আমরা এই শীটে দেখছি স্যার, এটা যে সার্ভিস সার্ভিং ইন দ্য ম্যানেজমেন্ট অর গভর্নেন্স পজিশন ফর টু এমপ্লয়ি অর্গানাইজেশন। একটু আগে আমরা দেখলাম এগুলা। জি স্যার। এই যে examples of circumstances that might create a conflict of interest include serving in a management or governance position for two employing organization, undertaking professional activity for each two parties. হ্যাঁ, তারপর আরো এরকম যেগুলো 4-5টা কথা বলা আছে এখানে। স্যার আমরা এগুলো কয়টা দিব? মানে এই প্রশ্নের মধ্যে তো দুইটা, একটা চাইছে আপনার ডিলেমার আর একটা চাইছে আপনার এই যে কনফ্লিক্ট। কয়টা দিব? কয়টা করে দিলে ভালো? না, ডিলেমা না তো, একটাই চাইছি শুধু। আপনি যখন এই কোশ্চেনটা যখন আপনি একটাই চেয়েছেন, একটাই তো একটা आंसर দিব। এই সেফগার্ডটা পুরোটা आंसर একটাই তো। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস মে ফেস উইথ দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট when undertaking a professional activity and conflict of interest created state of objectivity may create threat to the other fundamental। যেটা হচ্ছে একটা আপনার স্টেটমেন্ট, একটা বিবৃতি দিছি, বিবৃতি দেওয়ার পরে বলছে ডেসক্রাইব দ্য সিচুয়েশন। এই সিচুয়েশনগুলো কি হতে পারে? হ্যাঁ, এটাগুলো ব্যাখ্যা করেন। ওই সার্চ থ্রেটস মে বি ক্রিয়েটেড, এই থ্রেটগুলো ক্রিয়েট করতে পারে। ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেনে তো দুইটাই চেয়েছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইথিক্যাল ডিলেমা। ইথিক্যাল ডিলেমাও চাইছে না স্যার? ডিলেমা এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, আমি সেকেন্ড কোশ্চেন আনসার করছি। ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে ইথিক্যাল ডিলেমা কোন অবস্থায় আপনার আইডেন্টিফাই করা হয় সেই অবস্থাগুলো বলেন, এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে কখনো কনফ্লিক্ট ইন্টারেস্ট ক্রিয়েট হয় সেই অবস্থাগুলো বলেন। দুইটাই বলবেন। স্যার আমরা কি যে প্রথমটার आंसर কি এটা দিতে পারি যে ethical dilemma include the relationship with the co-worker, management, clients and business partner? এখান থেকে হয় বা আসে। হ্যাঁ, সোর্স বলতে পারি, সোর্স বলতে পারি, সেখান থেকে সোর্সগুলো বলতে পারি। আবার কনফ্লিক্ট ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা যেটা বলছিলাম কনফ্লিক্ট ইন্টারেস্টের ক্ষেত্রে। জি স্যার, এই যে আছে তো অনেকগুলাই আছে এখানে। preparing financial information for certain members of management of the accountants employing organization who are checking to undertake a management buyout. অনেকগুলাই আছে স্যার এখানে। ঠিক আছে, এগুলো শীট থেকে আপনারা দেখে নেবেন, শীট থেকে পড়ে নেবেন। এই জন্য আমি আর জাস্ট শুধু দেখানোর জন্য যে আপনার শীটে আছে কিনা। তারপর যদি দেখেন অনেকেই আনমিউট করে রাখছেন। এখানে দেখেন একটা কেস স্টাডির মতো। As a professional accountant, discuss what kind of threats auditor may encounter and what should be safeguarded to maintain professional objectivity and independence under each of the following circumstances. এখানে এরকম দুইটা সার্কামস্টেন্স বর্ণনা করছে। সেক্ষেত্রে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কি, আপনার অডিটরের ক্ষেত্রে কি থ্রেট হতে পারে,
এবং সেটা সেফগার্ড কি এটা বলতে হবে। তাহলে ফারা অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইজ দ্য অডিটর অফ KYC লিমিটেড। The company has decided to go for IPO next year to raise money from public to finance their future expansion. Recently, they asked Farah & Company to prepare their financial statements alongside to continue to act in the capacity of the external auditor. ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আপনার ইয়েটা কি, সেটটা কি, সেটা বুঝছি আমরা। প্রথমেই হলো আপনার ফারা অ্যান্ড কোম্পানি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে একটা কোম্পানি KYC কোম্পানির অডিটর। এখন KYC কোম্পানি আইপিওতে যাবে পাবলিক ফাইন্যান্সের জন্য। এখন আইপিওতে যদি যা, তাহলে তার কাছ থেকে কি চাইলো, ফারা অ্যান্ড কোম্পানিরে বলছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে দিতে। তাহলে এই ক্ষেত্রে অ্যাডভোকেসি থ্রেট, এই ক্ষেত্রে এটা কি হতে পারে, আমরা কি কি থ্রেট জানি সেটা বলি আগে। প্রথম সেলফ ইন্টারেস্ট থ্রেট, তাই না? এটা কি সেলফ ইন্টারেস্ট থ্রেট হবে স্যার? এটা সেলফ রিভিউ স্টেট হবে, সেলফ রিভিউ থ্রেটস, সেলফ রিভিউ থ্রেট। আচ্ছা, সেলফ রিভিউ থ্রেট, ওকে। আর কি থ্রেট হতে পারে? একটাতে দুই তিনটা থ্রেট হতে পারে। স্যার এটা উনি অ্যাডভোকেট মানে ওনাকে সাহায্য চাচ্ছে, তাহলে সেলফ ইন্টারেস্ট থ্রেট তো। হ্যাঁ, আপনি মনে করেন না যে একটা থ্রেটই হবে, একটা দুই তিনটা থ্রেডও হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা থ্রেডও হতে পারে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? তাহলে সেলফ ইন্টারেস্ট থ্রেট, ইন্টারেস্ট থ্রেটে আমি সরাসরি না ফেলাইলেও পারি, সমস্যা নাই, কারণ এখানে কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবে বা দিবে সেটা এখানে বলে নাই, সুতরাং আমি সেলফ ইন্টারেস্ট থ্রেটটা লিখলাম না। ঠিক আছে, তারপর হলো কি সেলফ রিভিউ থ্রেট, রিভিউ থ্রেটে পড়ে। সেই এখানে অডিট করবে, সেই আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি সে তৈরি করে দেয়, সে আবার অডিটে সাইন করবে সেই। ঠিক আছে, তাহলে এটা হয় না, সেলফ আপনার রিভিউতে এটা থ্রেটে পড়ে যায়। তাহলে সেলফ রিভিউ থ্রেট। তারপর আছে কি অ্যাডভোকেসি থ্রেট। এখানে কি অ্যাডভোকেসি থ্রেট হবে? স্যার হবে, সাহায্য চাওয়া হচ্ছে, ক্লায়েন্ট থেকে সাহায্য নিচ্ছে। সে ক্লায়েন্টকে যদি ধরে রাখতে চায়, সে যদি এই ক্লায়েন্টকে ধরে রাখতে চায়, তাহলে সে এখানে অ্যাডভোকেসি থ্রেট হতে পারে। ঠিক আছে, তারপর কি আছে ইন্টিমিডেশন থ্রেট। এখানে ইন্টিমিডেশন থ্রেট নাই, কারণ তাকে ওইভাবে কোনো ভয় দেখাচ্ছে না, প্রেসার ক্রিয়েট করা হয় না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা সেফগার্ডটা কি? সেলফ রিভিউ থ্রেট এর ক্ষেত্রে সেফগার্ড কি? having an appropriate reviewer who has a member of team review workplace, তো আপনার সেটা বি নাম্বারটা দিলে হবে না। এখানে সে আপনার এই সেফগার্ড হবে সবসময় আপনার যে অবস্থা আসে, সে অবস্থাটা যেন না ঘটে, সেটার জন্য যেটা অ্যাকশন নিতে হবে সেটাই সেফগার্ড। ঠিক আছে, এটা আপনি নিজের মতো হবে সেফগার্ডটা। সেফগার্ড হবে সে আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে দিবে, এরকম কোনো তার কাছে কোনো সিস্টেমই রাখবে না। ঠিক আছে, you will not allow any system for preparing financial statement. এটা হলো তার সেফগার্ড। ঠিক আছে, অ্যাডভোকেসি থ্রেটের ক্ষেত্রে সেফগার্ড ঠিক সেম, দুইটা একই জিনিস। যে অ্যাডভোকেসি থ্রেটের ক্ষেত্রেও সেম হচ্ছে, তার ক্ষেত্রে কোম্পানি কখনোই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে অডিটর, সে কখনোই কি করবে না, এরকম করে কারো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে দিতে হয়, অথবা ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করার যে পন্থা, সেই পরিমাণ সেই সিস্টেমই তার কাছে থাকবে না। নেক্সট আমরা যদি বলি, সারা এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হ্যাজ received an offer from Limited to conduct their audit on the fees which is 12% of profit before tax. এটা কি হবে স্যার? এটা তো সেলফ ইন্টারেস্টেড এটার মধ্যে পড়তেছে। সেলফ ইন্টারেস্টেড। প্রথমে আমি বলবো, আমি কোশ্চেন করব যে এই যে দুইটাই বললাম, এগুলা কি আইফাকের কোড অফ এথিক্স অনুযায়ী কি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট করতে পারবে? না স্যার, করতে পারবে না। না স্যার, ঠিক আছে, করতে পারবে না। কখনোই সে একজন অডিটর, সে কখনোই অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারে না। একজন অডিটর কখনোই তার ফি এরকম কোনো পার্সেন্টেজ বেসিসে হতে পারে না। যেখানে তার লাভ লসের ব্যাপার থাকবে, সেখানে কম্পেনসেশন থাকবে, মানে
ইনসেন্টিভ প্যাকেজ থাকবে, এগুলো কিছুতে সে দিতে পারবে না। তার অডিট ফি হতে হবে ফিক্সড, ঠিক আছে? তাহলে যদি এরকম স্যার তাহলে কি ওই যে ফার্মরা করবে আর কি, মানে ইন্ডিভিজুয়ালি কেউ ডিল করতে পারবে না, সেটাই বলতেছেন? সার্ভিস শেষ করতে দিই আমরা। জি আমি বলতেছি যে আপনার আইফাকের কোড অফ এথিক্স অনুযায়ী আপনার অডিট কোম্পানি কখনই, আপনি যে কোম্পানি অডিট করবে সেই কোম্পানি অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবে না। সেই কোম্পানির সাথে অডিটের ফি ফিক্সড হতে হয়, এবং সেটা এজিএম এর মাধ্যমে অডিটর এবং অডিট ফি ফিক্সড হয়, ঠিক আছে? আপনি কখনই পার্সেন্টেজে অডিট ফি হয় না। এটা আইফাকের অনুযায়ীও আছে, কর্পোরেট গভর্নেন্স অনুযায়ীও আছে, এটা আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও তাই বলবে। এখন এই যে সারায়ন কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সে যে অফারটা পাইছে, এই ক্ষেত্রে এটা থ্রেডটা কি থ্রেড আছে এখানে? হোয়াট কাইন্ড অফ থ্রেড? সেলফ ইন্টারেস্টেড। সেলফ ইন্টারেস্টেড। সেলফ ইন্টারেস্টেড একটা পাইলাম, আরো যদি থাকে আরো লিখবো, অসুবিধা কি আমার? সেলফ রিভিউ থ্রেডে পড়ে সেলফ রিভিউ থ্রেডে থাকতে পারে না স্যার? সেলফ রিভিউ থ্রেডে আমরা থাকতে পারি না, আসতে পারে স্যার। সেলফ রিভিউতে আমরা বলতে পারি না এটা আসলে সেলফ রিভিউতে। কেন স্যার? কারণ কমিশনের বিপরীতে সে অ্যাসুরেন্স রিপোর্ট পজিটিভ দিবে, এটা থাকছে না ইস্যুয়েন্স এন্ড অ্যাসুরেন্স রিপোর্ট অন দ্য ইফেক্টিভনেস অফ অপারেশন অফ ফিনান্সিয়াল সিস্টেম। হ্যাঁ, সেটা তো সে তো প্রথমেই তো হচ্ছে সেলফ ইন্টারেস্ট থেকে এটা কভার দিয়ে দিবে। আচ্ছা, তারপরে সেলফ রিভিউ তো আসবে না, আমরা তারপরে আর কি আছে? অ্যাডভোকেসি থ্রেডটা আপনি ধরতে পারেন, যে সে যদি এইভাবে না যায় তাহলে কি হবে না, তার কোম্পানিটা তার হারাই ফেললো। ফ্যামিলিয়ারিটি থ্রেড না, এটা তো ফ্যামিলিতে সেট হবে না। তাহলে মেইন হচ্ছে অ্যাডভোকেসি থ্রেডটা কিভাবে হচ্ছে স্যার বুঝতে পারতেছি না স্যার। অ্যাডভোকেসি থ্রেডটা হচ্ছে সে যে ক্লায়েন্টকে ধরে রাখার স্বার্থে সে এটা মেনে নিল, রাইট? যদি মেনে নেয় তাইলে হচ্ছে এটা অ্যাডভোকেসি থ্রেড। সে মনে করতেছে যে আমি 12% প্রফিটে যাই, আর আমার যদি ফিক্সড অডিট ফি হয় তাহলে 12%ই হবে। হ্যাঁ, হিসাব করে দেখলো যে একই, কিন্তু আমি ক্লায়েন্টটা ছাড়া দরকার কি, হাতছাড়া করা দরকার কি? সেটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট, মানে আপনার অ্যাডভোকেসি থ্রেডে পড়ে যায়। সেলফ ইন্টারেস্ট প্লাস হচ্ছে অ্যাডভোকেসি, মেইন হচ্ছে সেলফ ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে এটা সেফগার্ড কি? স্যার এই ধরনের সেফগার্ড হচ্ছে এটাকে না দেওয়া, মানে এই ধরনের কোনো সিস্টেম যিনি অডিট করতেছে তিনি ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেডি করতে পারবে না। এটা মেইন সেফগার্ড হচ্ছে সে কোম্পানিকে বুঝাইতে হবে যে আপনার নলেজেবল হতে হবে, যে কোম্পানিকে বুঝাইতে হবে যে না, এই অডিট ফি ফিক্সড করতে হয়। এটা হলো প্রথম সেফগার্ড, ঠিক আছে? নলেজ আপনার জানানো, ইনফরমেশন প্রোভাইড করতে হবে, এটা ফার্স্ট সেফগার্ড। দেন হচ্ছে যে আপনার যে হ্যাঁ এই কাজ আপনার এইভাবে হবে না, যদি না হয় তাহলে আপনি যদি ওটা এলিমিনেট করতে করলো, আর না পারলে এটা টোটাল এই জব ছেড়ে দিতে হবে। জব মিনস হচ্ছে এই ক্লায়েন্ট ছেড়ে দিতে হবে। ক্লিয়ার? প্রথম ফার্স্ট সেফগার্ড হচ্ছে সারায়ন কোম্পানি এমএম লিমিটেডকে বুঝাতে হবে যে অডিট ফি মাস্ট বি ফিক্সড at annual general meeting, ঠিক আছে? annual general meeting এর মাধ্যমে এটা ফিক্সড হতে হয় as per regulatory requirement। এটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী, এটা আমি রেগুলেটরি রিকোয়ারমেন্টের বাইরে তো কাজ করা যাবে না। এই কথাটা সে বুঝাই দিতে পারলে সক্ষম হলেই সে এটা সেফগার্ড হয়ে যাবে। স্যার ফার্স্ট স্টেপ হচ্ছে আমি বুঝাবো, যে ওকে বোঝানোর চেষ্টা করবো যে এটা রেগুলেটরি বোর্ডের বাইরে আমি যেতে পারবো না। বোঝানোটাই হচ্ছে সেফগার্ড। সে যদি তারপর আবার আমার সেকেন্ড স্টেপটা হবে আমি এখান থেকে ওই কন্ট্রাক্টটা আমি ডিক্লাইন করব, হয়ে যাবে, এটা আপনি এন্ড করব। হ্যাঁ, রাইট। স্যার ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রফিট এন্ড লস বা ইনকাম স্টেটমেন্টের শেষে যে একটা কথা থাকতো 5% or 6% প্রফিট বিফোর ট্যাক্স, তাহলে ওটা কি রিলেভেন্ট ছিল স্যার? ইনকাম স্টেটমেন্ট করার সময় যে একটা অপশন থাকতো যে 5% প্রফিট বিফোর ট্যাক্স, আমরা যেটাকে ডিডাকশন করে ইনকাম স্টেটমেন্ট করতাম, তার মানে ওটা কি স্যার? ওটা অডিট ফি না, তো এটা অডিট ফি না, টোটাল ইনকাম এত বিফোর ট্যাক্স ওইগুলা করতে, ঠিক আছে? কিন্তু আপনার ট্যাক্স ফি অডিট ফি সবসময় ফিক্সড হতে হয়, কখনো পার্সেন্টেজে হওয়া যায় না। এই যে আমরা যে এক্সাম্পল গুলো আপনাকে দেখাইছি একটু আইফাকের, ওই লাস্টে যে পেজের এক্সাম্পল গুলো এখানে আছে, আপনি দেখেন
পার্সেন্টেজে হওয়া যাবে না, আপনার এখানে ইনসেন্টিভ প্যাকেজে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি মনে করেন যে এই কাজগুলা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড বি স্ট্রিক্টলি মেইনটেইন। নেক্সট আমরা আগাই। How can professional accountant resolve ethical conflict? Ethical conflict কিভাবে professional accountant resolve করতে পারে? আপনি সেটা দেখেন, এগুলো আছে রিসলভ করা, ethical conflict resolve করার ওয়েগুলা, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ওয়েগুলা রিসলভ করার পন্থা কি? আপনার একটু আগে যেতে আমরা যে বলছিলাম 3টা লাইন ছিল, এখানে 3টা লাইনে যদি আপনি লিখে দেন তাইলে হবে। হ্যাঁ, অথবা আপনার মূল যে পার্ট, এখানে 4টা পার্ট। একটা হচ্ছে আপনার রিডাকশন করে দেওয়া, আপনার ইয়ে করা, এলিমিনেটিং করা, হ্যাঁ, ডিক্লাইনিং করা, ওই যে 3টা লাইন ওইটা। হাউ ক্যান প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট রিসলভ ইথিক্যাল কনফ্লিক্ট? An accountant, Mr. Moin, found substantial financial misstatement during the audit of a major client has been strained recently because of the Mr. Moin ignored the misstatement and ensured the client stayed with the firm. As per the IFAC Code of Ethics, which of the professional qualities has the accountant in the scenario have failed to display? ঠিক আছে, এখানে কি বললো? an accountant কিছু মিসস্টেটমেন্ট পাইছে, কিন্তু সেই মিসস্টেটমেন্টে সে কি করলো? এগুলাকে ইগনোর করে গেল। কেন? সেই কোম্পানিকে ধরে রাখার জন্য। এই ক্ষেত্রে আইফাই কোড অফ এথিক্স কি বলে? এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন এথিক্স এন্ড ল। এথিক্স এন্ড ল এর ক্ষেত্রে কি রিলেশনশিপ আছে? You are the finance manager of XYZ Plastic Limited, a listed company. The main raw materials of the company is polypellets. Mr. Alam is the most influential director of the company, who indirectly control the supply of polypellets by his friend's company R Private Limited. It is a rumor that Mr. Alam anonymously has the large share in R Private Limited. Yesterday, Mr. Alam called you to his office and rewarded promotion as well as salary increment. At the same time, he gave you an assignment to find ways to increase price of polypellets. At the present, there is a no price hike. What is the ethical dilemma here? What should be your response as a professional accountant? ঠিক আছে, এখানে বলছে কি, একজন আপনি ফাইন্যান্স ম্যানেজার একটা কোম্পানির, এই কোম্পানির আপনার যে সাপ্লায়ার, সেই সাপ্লায়ারের যে কোম্পানি, সেই কোম্পানি আপনার কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টরের ফ্রেন্ড, কিন্তু সেটা গোপন রাখছে এবং এই ডিরেক্টরের ফ্রেন্ড হওয়াতে ডিরেক্টর কি করলো? সেখান থেকে দাম বাড়ায় নিয়ে আপনার ওখানে ওরে কাজ দেয়। এবং এটাকে বলা হলো, এবং ফাইন্যান্স ম্যানেজার আপনাকে বলছে ডিরেক্টর যে আপনি এটা গোপন রাখেন। হ্যাঁ, আপনাকে কি করা হলো? প্রমোশন দিল, আপনার স্যালারি ইনক্রিমেন্ট দিয়ে দিল। হ্যাঁ, এবং এই সাথে সাথে আপনাকে বলছে যে আপনি কেন এই পলিপ্লেটের দাম বেড়ে যাচ্ছে, আপনি এটার একটা কারণটা খুঁজে বের করেন। এই ক্ষেত্রে আপনি কি ডিলিমা হলো, এবং এই ক্ষেত্রে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে কি আপনার কি ভূমিকা? আমাদের সময় আসলে অনেক কম, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই জন্য আমি দ্রুত যাচ্ছি। আপনি একবারে পড়ে নিই, তারপর আপনাদের কাছ থেকে কথা শুনবো। Corporate social responsibility principle based activity. Do you agree? Justify your opinion. Explain the benefit of stakeholders by following corporate social responsibility of companies. You are the professional accountant and finance manager of XYZ Company Limited. Accounting is statutory requirement. The board of people decided to appoint external auditor. Finally, give you the shortlist consultant to help you brother. Request not to disclose. একই কথা এখানে হলো যে আপনার যে সাপ্লায়ার, এই সাপ্লায়ার লিস্ট থেকে একজনকে সিলেক্ট করতে বলছে, জেড কনসালটেন্টকে। কিন্তু জেড কনসালটেন্ট কি হলো? কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টরের নিজের বাইক। সেটা বলা হচ্ছে যে নট ডিসক্লোজ, সেটা যেন ডিসক্লোজ না করেন। সেক্ষেত্রে আপনার কি হলো? প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কি হবে সেটা, এই ঠিক হচ্ছে কিনা? Explain the interaction of corporate governance with business ethics and law, company law. What is the ethical dilemma? How does ethical dilemma arise? How can a professional accountant resolve ethical conflict? Mr. Kamal is a professional accountant working XYZ Company Limited. এগুলা মানে পারবেন, অসুবিধা নেই। What are the elements of organizational conflict? A conflict of interest can be actual, potential, or perceived, briefly described. Limited, you finance controller has asked you to join a team planning
আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা যেগুলো দেখছি এগুলো একটু আলোচনা করেন। ফার্স্টের কোশ্চেন যেটা প্রথমে যেটা শুরু করে আবার শেষের দিকে যাচ্ছিলেন, তো ওটা একটা অ্যানসারটা দিতে বলে এই দ্বিতীয়টার অ্যানসারটা পাবো স্যার। একটু যদি আপনি ব্রিফলি একটু ডিসকাস করেন। স্যার ওই যে ওই একজন কোম্পানি ওই পলিপ্যালেটটা যেটা দিবে পরবর্তী দাম বাড়তো ওটার গোপন রাখতে বললো। ঠিক আছে, হ্যাঁ, এটা দেখেন, এতে ইথিক্যাল ডিলেমা কি? এখানে ইথিক্যাল ডিলেমা কি? সেলফ ইন্টারেস্ট থ্রেট এখানে ক্রিয়েট হচ্ছে, অ্যাডভোকেসি থ্রেট। হ্যাঁ, প্রথম হচ্ছে সেলফ ইন্টারেস্ট থ্রেট, এখানে অ্যাডভোকেসি না। সেলফ ইন্টারেস্ট আপনি ধরেন, কারণ কি আপনার যদি এখানে যদি তার যদি আপনার তাকে যদি আপনি না বলেন, ডিসক্লোজ না করেন, আপনি এখানে কিন্তু আসলে থ্রেটের কথা বলেন নাই, ইথিক্যাল ডিলেমার কথা বলা হচ্ছে। ঠিক আছে, ডিলেমারটা কি? এখানে আপনি ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এখানে কি কাজ করবেন কি করবেন না, ডিসিশন নেবেন কি দিবেন না, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার কি রেসপন্স, এটা কিন্তু একটা রিপোর্ট দিতে হবে। আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি রেসপন্স হচ্ছে এটা, আপনাকে সে স্যালারি ইনক্রিমেন্ট দিচ্ছে, প্রমোশন দিচ্ছে, যা দিচ্ছে সব ঠিক আছে, কিন্তু আপনি নোটে লিখে দিবেন। এটা হচ্ছে হোয়াট উড বি ইউর রেসপন্স এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার রেসপন্স হচ্ছে আপনি সেগুলা নোটে লিখে দিবেন। ঠিক আছে, কি লিখবেন? যে আমরা এই পলিপ্লেট কার কাছ থেকে আনতেছি, ওই কোম্পানিটার নাম লিখে দিবেন, আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কাছ থেকে। হি ইজ অলসো ফ্রেন্ড অফ মিস্টার ইমুক অফ ডিরেক্টর অফ আওয়ার কোম্পানি, অনারেবল ডিরেক্টর অফ আওয়ার কোম্পানি। বাস, আপনি সম্মান সূচক দিয়ে আপনি মনে করেন যে নোট দিয়ে দিবেন। এটা হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ। স্যার এখানে যখন ইথিক্যাল ডাইলেমাটা বলে, হোয়াট ইজ দ্য ইথিক্যাল ডাইলেমা হিয়ার, এখানে তো স্যার আমরা থ্রেডস করে লিখবো। ইথিক্যাল ডাইলেমা বলতে আমরা এখানে স্যার ডাইলেমা হচ্ছে দুইটা। ইথিক্যাল ডাইলেমা মানে কি? আপনি একটা প্রমোশন পাইছেন এবং সে আপনাকে আবার এটার খুঁজে বের করতে বলছে, কি এখানে প্রাইসটা কেন বাড়তেছে, এটা খুঁজে বের করে করার জন্য বলতেছে। এখন আপনি চিন্তা করতেছেন, হ্যাঁ, এটা কি আসলে কি হবে, এটা কি করাটা ঠিক হবে কি ঠিক হবে না, এটা হচ্ছে ইথিক্যাল ডিলেমা। ইথিক্যাল ডিলেমা মানে কি? আপনি মানে একটু দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছেন। আমাকে তো সে একদিকে প্রমোশন দিচ্ছে, আবার ওনারও ফ্রেন্ড, উনি জানে, তারপরে উনি আবার আমাকে বলতেছে এগুলা খুঁজে বের করতে। এটা হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, একটু সময় দিতে হবে, আর 2-3 মিনিট একটু কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, 2-3 মিনিট। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট একই জিনিস এখানে ইয়ার ক্ষেত্রে, জেড কনসালটেন্টের ক্ষেত্রে একই জিনিস। এখানে মানে আপনার ক্ষেত্রে প্রফেশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হবে, আপনি এটার আনসার দিবেন আর কি। এটাও একটা রিপোর্ট আকারে দিবেন। এই যে এটাও একটা এরকম আছে, মোনায়েম একটা কোম্পানি, হ্যাঁ, মোনায়েম ফাউন্ড সাবসিডি ফাইন্যান্স মিস স্টেটমেন্ট না যদি না দেন, তাহলে আপনি কি হবে? আইফাই কোড অফ এথিক্স অনুযায়ী আপনি ইন্টিগ্রিটি নষ্ট করলেন, হ্যাঁ, আপনার অবজেক্টিভিটি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালের যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো উল্লেখ করে দিবেন। ঠিক আছে, কোশ্চেনগুলো মোটামুটি কেস স্টাডিগুলো দেখা হয়েছে, কিরকম হতে পারে। জাস্ট একটা স্যাম্পল গুলো আপনার মানে কোশ্চেন গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে আমি যেগুলো বলছি যদি এগুলো আপনি ভালো করে পড়েন, এইসব কেস স্টাডি সহজে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না, বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আপনি যদি এই কেসগুলা বা রিপোর্টগুলোর একটা মানে একটা দিয়ে দিতেন, আমরা দেখে বুঝতে পারতাম কিভাবে লিখতে হবে। সময় পাই তাহলে দেখবো আর কি। জি স্যার। আমরা শেষ করব, ইনস্টিটিউট থেকে আমাদেরকে শেষ করে দিবে। জি স্যার, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা কর্পোরেট গভর্নেন্স নিয়ে আলোচনা করব। জি স্যার, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, কেউ আছেন নাকি? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, শেষ করে দেন। আচ্ছা স্যার ঠিক আছে। জি স্যার।